গল্পটি শুরু হয় আমেরিকার একটা শহরকে দেখিয়ে। এখানকার সবাই এখন নিউ ইয়র্কে পার্টিতে ব্যস্ত। কেউ করছে ডিজে পার্টি, কেউ পুল পার্টি, আবার কেউ ব্যস্ত আছে স্কেটিং নিয়ে। ঠিক যখনই আকাশে আতশবাজি ফুটতে শুরু করে, তখনই পার্টিতে থাকা মানুষগুলোর উপর একে একে গুলিবর্ষণ শুরু হয়। মুহূর্তেই একটা উৎসবমুখর পরিবেশ পরিণত হয় মৃত্যুপুরীতে। আতশবাজির পরিবর্তে পুরো শহরে বাজতে শুরু করে পুলিশের সাইরেন। এরপর আমরা সেখানে একজন মহিলা পুলিশ অফিসারকে দেখতে পাই। এনার নাম হলো এরিনার। সে তার পার্টনারকে নিয়ে চলে আসে ওই ক্রাইম সিনগুলোতে ইনভেস্টিগেট করতে। যেসব বিল্ডিংয়ে মার্ডার হয়েছে সেখান থেকে লেজার মারা হয়েছিল। এতে করে সবগুলো লেজারের আলো একটা বিল্ডিংয়ের উপরে পড়ে, যেখান থেকে কিলার সবার উপর গুলি চালিয়েছে। কিন্তু ঠিক ওই সময় রুমে একটা বিস্ফোরণ হয়, আর সঙ্গে সঙ্গে সমস্ত প্রমাণ নিমিষেই ধ্বংস হয়ে যায়। এরিনার তো দৌড়ে এসে বিল্ডিংয়ের সামনে যায়। ওই বিল্ডিং থেকে তখন মানুষ প্রাণ বাঁচাতে দৌড়ে বাইরে বের হচ্ছিল। এরিনার তখন তার পার্টনারকে সকলেরই ভিডিও নিতে বলে, আর সেও ফোন বের করে সবার ভিডিও করা আরম্ভ করে। তার মনে হচ্ছিল যে এদের কারো মধ্যে হয়তো কিলার লুকিয়ে থাকতে পারে, আর পরবর্তী ইনভেস্টিগেশনে এই ফুটেজগুলোই কাজে আসতে পারে। এরপর এরিনার দৌড়ে দ্রুত সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। মাস্ক না পরে থাকার কারণে বিস্ফোরণের ধোয়ার ফলে তার উপরে গিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে ভাঙা জানালার কাছে যায় খোলা হাওয়ায় একটু শ্বাস নিতে, কিন্তু তখনই সে বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। আর চোখ খুলে দেখতে পাই যে এক এফবিআই অফিসার জ্যাক মাস্ক পরিয়ে দিচ্ছে। তখন আমরা বুঝতে পারি যে এরিনার আসলে ওই সময় বিল্ডিং থেকে নিচে পড়েনি, সে অজ্ঞান হয়ে ওই ফ্লোরেই পড়েছিল। তখন ওই ঘটনাস্থলে পুলিশের সিনিয়র অফিসার ল্যান্ডমার্ক এসে উপস্থিত হয়। সেই কেসটা নিয়ে অনেক সিরিয়াস ছিল, তাই টয়লেট থেকে যখন ওই লোকটা সেখানে স্যাম্পল নিয়েছিল, সে বলে যে পুরো টয়লেটটাই উঠিয়ে নাও। তখন সে এরিনারের দিকে একটু রাগে তাকিয়ে বলে যে এটা কি কোনো মেডিকেল ফ্যাসিলিটির জায়গা? এটা শুনেই তো এরিনার সেখান থেকে উঠে আসে, কারণ তার অসুস্থতার জন্য সেখানে ইনভেস্টিগেশন করতে ঝামেলা হচ্ছিল। আর বাইরে বের হলে আর একজন সিনিয়র অফিসার এরিনারকে আবারও বকা দেয়, কারণ সে বোকার মতো মাস্ক না পরেই এখানে প্রবেশ করেছিল। এর পরদিন ল্যান্ডমার্ক পুরো পুলিশ ডিপার্টমেন্টকে একত্রিত করে সকলের উদ্দেশ্যে বলে যে আগামী কিছুক্ষণের মধ্যেই আপনাদের সবার টেবিলে সঠিক এবং ভুয়া ভিলেন একসঙ্গেই ভরে যাবে। এই সবগুলোর মধ্য দিয়ে আপনাদের সঠিক এভিডেন্সগুলোকে আলাদা করতে হবে। খুনি কিন্তু এখনও মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সে তার বিরুদ্ধে একটা প্রমাণও ফেলে রেখে যায়নি। কিন্তু অনেক বড় লেভেলের খেলোয়াড় সে, তাহলে এত বড় ঘটনা ঘটিয়ে সে কোনো না কোনো ক্লু তো আমার জন্য অবশ্যই রেখে যেত। সে যদি কোনো জঙ্গি গ্রুপের সদস্য হতো, তাহলে এতক্ষণে জঙ্গি গ্রুপরা হত্যার দায় স্বীকার করে নিত, কিন্তু সেটা ঘটেনি। তাই এখন আমাদের কাজ হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল এই খুনির বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা। সে এমন অস্ত্র কোথায় পেল, আর এমনভাবে প্রশিক্ষণ সে থেকে পেয়েছে, এই সব কিছুই আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমি বিশ্বাস করি সঠিক প্রমাণ জোগাড় করতে পারলে খুনি আমাদের হাতে ধরা পড়বেই। ওখানে লেকচার শেষ হওয়ার পর এরিনার অফিসের কিচেন রুমে আসে কফির জন্য। তখন সেখানে থাকা আরেকজন অফিসার বলে যে এসব খুনিদের জন্মই হয় পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করার জন্য। এটা শুনে এরিনার বলে যে তবে খুনের ব্যাপারে আমার ধারণা কিন্তু ভিন্ন। ল্যান্ডমার্ক তখন কিচেনে আসলে ভেতরে থাকা ওই পুলিশ তাকে বাইরে বের হতে বলে। লোকটা বাইরে চলে গেলে সে এরিনারকে জিজ্ঞাসা করে যে সত্যি করে বলো তো, ওই খুনের সম্পর্কে তোমার ধারণা কি? এরিনার বলে যে আমার মনে হয় এই কিলার কোনো প্রতিশোধ নেওয়ার জন্যই এই হামলা চালায়নি, সে নিজস্ব শান্তির জন্যই হামলাগুলো চালিয়েছে। তাই সে এইভাবে একসাথে 29টা খুন করেছে। সে একটা সাইকোপ্যাথ হতে পারে। যদি শুধুমাত্র ভায়োলেন্সের জন্য সেই খুনগুলো করত, তাহলে একটা দুটো খুন করার পরে সে থেমে যেত, কিন্তু সেটা সে করেনি। তখন ল্যান্ডমার্ক তাকে উল্টা প্রশ্ন করে যে যদি সে নিজের মনের ইচ্ছে পূরণের জন্য করে, তাহলে কেন 29 জনকে মার্ডার করলো? সে তো ইচ্ছে করলে 50 বা 60 বা 100 জনকেও মেরে ফেলতে পারত। তখন এরিনার বলে যে খাবার খেতে খেতে একসময় যখন আমাদের পেটে আর কোনো ক্ষুধা থাকে না, আমার মনে হয় 29টা খুন করার পর তার ওই ক্ষুধা মিটে গিয়েছিল। ল্যান্ডমার্ক এরিনার এই কথা শুনে বেশ ইমপ্রেসড হয়ে যায়। পরদিন সকালবেলায় এরিনার ফোনে একটা কল আসে, আর কলটা এসেছিল ল্যান্ডমার্কের থেকে। ল্যান্ডমার্ক তাকে সকাল 6টায় একটা রেস্টুরেন্টে দেখা করতে বলে, যেখানে জ্যাক এসে তাদের সঙ্গে ওই মিটিংয়ে যোগ দেয়। এরিনার তখন ল্যান্ডমার্ককে জিজ্ঞাসা করে আমরা কি আপনার জন্য কাজ করছি নাকি ডিপার্টমেন্টের জন্য? তখন ল্যান্ডমার্ক বলে যে আমার উপর সিনিয়র অফিসারদের অনেক প্রেশার আছে, তারা আমাকে কাজ করার জন্য পূর্ণ স্বাধীনতা দিচ্ছে না, অথচ এই কেসটাকে সলভ করার জন্য তো আমার পূর্ণ স্বাধীনতার প্রয়োজন। তোমাদের দুজনকে দেখে আমার বাকি অফিসারদের থেকে বুদ্ধিমান বলে মনে হয়েছে, তাই এই কেসের বিষয়ে তোমরা যা কিছু জানতে পারবা তা সবার আগে আমাকে জানাবা। এরপর তারা একটা মিটিংয়ে যোগ দেয়। ল্যান্ডমার্ক তখন বলে যে আমাদের ওই বিল্ডিংয়ের রুমের সকল ডেটা কালেক্ট করতে হবে। জ্যাক তখন বলে যে কিভাবে সম্ভব, কারণ ওই বিল্ডিংয়ে কোনো ওয়াইফাই কেবল বা টেলিফোন সার্ভিস ছিল না। ঘরের মালিক লকডাউনের মধ্যেই তার এই রুমটার কাজ করিয়েছিল, এমনকি ওই ঘরের দরজার লকের উপর অনেকগুলো স্ক্র্যাচ পাওয়া গিয়েছে।
আর বুলেটকে ফরেন্সিকে পাঠানোর পর আমরা জানতে পারি যে এর কাছে SM-21 স্নাইপার রাইফেল ছিল, যে অনেক পুরনো, আর এই স্নাইপারের কোনো তথ্যই আমাদের ডেটাবেসে নেই। এরপর ল্যান্ডমার্ক আবারও সকলের উদ্দেশ্যে বলে যে যখনই এই কেসের ব্যাপারে কোনো তথ্য পাবে সেটা সবার আগে আমাকে জানাবে। মিটিং শেষ করে ল্যান্ডমার্ক, জ্যাক আর এরিনাকে নিয়ে একটা মর্গে যায়। সে ওই লাশগুলোর ব্যাপারে তাদের মতামত জানতে চায়। জ্যাক তখন বলে যে প্রতিটা মানুষেরই হয়তো মাথায় বা বুকে গুলি করা হয়েছে, আর আশ্চর্যের বিষয় হলো সবাইকে কিন্তু মাত্র একটাই গুলি করা হয়েছে, যেমনটা ঠিক মিলিটারিতে করা হয়। আমার মনে হচ্ছে যে এই খুনি হয়তো বা রিটায়ার্ড মিলিটারি অফিসার হবে। তখন এরিনার বলে যে এমনও তো হতে পারে যে এই খুনি কোনো মিলিটার দ্বারা প্রশিক্ষণ নিয়েছে। ঠিক এই সময়ে তাদের কাছে খবর আসে যে FBI-রা সেই অপরাধীর সন্ধান পেয়েছে, তাই তারা দুইজন দ্রুত সেই ঘটনাস্থলে যায়। তখন ল্যান্ডমার্ক FBI অফিসার ফ্রাঙ্কের কাছে জানতে চায় যে তারা কিভাবে এটা নিশ্চিত হলো যে সেই হলো আসল অপরাধী। তখন ফ্রাঙ্ক বলে যে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি সে অল্প বয়সে স্কুলে যাওয়া ছেড়ে দিয়েছে। সে তার এক চাচার কাছ থেকে এইভাবে বন্দুক চালানো শিখেছে। ধারণা করছি যে তার ISS এর সঙ্গেও কানেকশন রয়েছে। তাকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করতে চাই তখন সে নিজ থেকে একটা রুমের মধ্যে বন্দী হয়ে গিয়েছে, এমনকি সবাইকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছে। এই সব কিছু শোনার পরেও ল্যান্ডমার্ক সন্দেহ করে যে এটা হয়তো বা আসল খুনি হবে না। এরপর ওই পুলিশের টিম যখন লোকটাকে ধরতে যায় সে ভয়ে তো বিল্ডিংয়ের জানালা দিয়ে লাফ দেয়, আর এত উপর থেকে লাফ দেওয়ার জন্য লোকটা সেখানেই মারা যায়। এই ঘটনার পর ল্যান্ডমার্ক ফ্রাঙ্ককে বলে যে এটা তোমাদের ইনভেস্টিগেশন করা কেমন খুনি ছিল, যার কাছে কোনো অস্ত্র তো দূরের কথা, একটা কুলু পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এখন স্বীকার করো যে তোমরা সামান্য সন্দেহের বশে একজন নির্দোষ ব্যক্তিকে আত্মহত্যা করতে বাধ্য করেছো। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা একটা ব্যক্তিকে শপিং মলে ড্রেস ট্রায়াল দিতে দেখি। ঠিক তখনই একজন অজ্ঞান ব্যক্তি এসে ট্রায়াল রুম থেকে তার পুরনো জামাকাপড় চুরি করে নিয়ে চলে যায়। আর ওই চোরটাই এরপর শপিং মলে গিয়ে তার গায়ের সমস্ত জামাকাপড় খুলে পানি দিয়ে গা পরিষ্কার করতে থাকে। এটা দেখে তো ওয়াশরুমে গিয়ে একটা ব্যক্তি অনেক ইরিটেট ফিল করে, আর এরপর সে ওখানকার একজন পরিচ্ছন্ন কর্মীকে ওয়াশরুমের এই লোকটার কথা বলে। আর এরপরে দুইজন গার্ড ওখানে যায় ওই লোকটাকে ওয়াশরুম থেকে বের করতে। কিন্তু ততক্ষণে আবার ওই লোকটা মলের রেস্টুরেন্টে এসে একজনের ফেলে যাওয়া খাবার থেকে খাবার খেতে শুরু করে। গার্ডরা তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, আর এরপর তাকে ব্যাগ খুলে দেখাতে বলে। তখন ওই লোকটা বারবার বলতে থাকে যে আই জাস্ট ওয়ানা গো হোম, কিন্তু গার্ডরা তখন তার ব্যাগ তল্লাশি করার জন্য অনেক জোরাজোরি করতে থাকে, তাই সেই মলের মধ্যেই ম্যাসাকার আরম্ভ করে দেয়। অন্যদিকে এরিনার একটা অস্ত্রের দোকানের শপকিপারকে SM-21 গানের ব্যাপারে জিজ্ঞাসা করে। ওই দোকানদার তখন বলে যে আমি এখানে অনেকদিন ধরেই SM-21 ওই অস্ত্রটা দেখিনি, তবে এই রাইফেলটা কিন্তু একটা লিজেন্ডারি বন্দুক ছিল, খুব সহজেই এই গানটা লোড করা যেত, অনেক স্ট্যান্ডার্ড সব ফিচার এই গানটাতে ছিল। এরপর এরিনার ওই লোকটার কাছ থেকে তার দোকানের সমস্ত কাস্টমারের ইনফরমেশনগুলো নিয়ে নেয়। ঠিক তখনই ওই মলে হামলার বিষয়ে তার ফোনে একটা SMS আসে। ইরিনা দ্রুত ওই মলে গিয়ে দেখতে পায় যে চারিদিকে শুধু লাশ পড়ে আছে। সমস্ত অফিসাররা গিয়ে মলের সিসি ক্যামেরা চেক করা শুরু করে, কিন্তু কিলার অনেক চালাক, ক্যামেরার সামনে মুখটা সে ঢেকে রেখেছিল, আর তাই এবারও তারা কিলারকে শনাক্ত করতে ব্যর্থ হয়। তবে ওই কিলার ওয়াশরুম থেকে বের হয়ে তার নোংরা শার্ট ডাস্টবিনে ফেলে যায়। জ্যাক এটা দেখে দ্রুত সেখানে যায়, কিন্তু গিয়ে জানতে পারে যে কিছুক্ষণ আগে ডাস্টবিনের সব ময়লা নিয়ে একটা ট্রাক চলে গিয়েছে। ল্যান্ডমার্ক তখন জ্যাক আর এলিয়েনকে দ্রুত ওই ট্র্যাকের পিছু নিতে বলে। তারা ময়লার স্তূপে গিয়ে অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে কিলারের শার্টটা খুঁজে বের করে। দ্রুত অফিসে আসার পর ওই শার্টটাকে তারা পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠিয়ে দেয়। এর কিছুক্ষণ পর ল্যান্ডমার্ক তার পুরো টিমটা নিয়ে মিটিংয়ে বসে। তখন একটা টিভি চ্যানেলের নিউজ প্রোগ্রামে একজন ফোন দিয়ে বলে যে আমি টপ ম্যাসাকারগুলো ঘটিয়েছি, তবে আমি এই কাজে একা নই, আমার সঙ্গে আরও অনেকে আছে, আর পরবর্তী হামলা হবে তোমাদের সবার উপরে। তখন জ্যাক বলে যে আমাদের টেকনিক্যাল টিম তাদের ফোনের লোকেশন ট্র্যাক করে ফেলেছে। এরপর তারা দ্রুত হেলিকপ্টার নিয়ে খুনিদেরকে ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরিনার তখন ল্যান্ডমার্ককে বলে যে আমার এবারও মনে হচ্ছে না যে এরাই আসল খুনি। ল্যান্ডমার্ক তখন বলে যে উপর থেকে আমাকে যা অর্ডার দেওয়া হয়েছে আমি শুধু সেটাই ফলো করছি, তাই তুমিও বেশি কথা না বলে যা অর্ডার দেওয়া হয়েছে সেটাই করো। তখনই আমরা দেখতে পাই একটা ভ্যান গ্যাস পাম্পের সামনে এসে দাঁড়ায়, আর এরিনাররা সেখানে অন্য একটা গাড়িতে করে এসে দাঁড়ায়। তখন ওই ভ্যান থেকে চারজন গুন্ডা বের হয়ে ওই পাম্পের মধ্যে স্টোরে গিয়ে প্রবেশ করে। এরিনার এবং জ্যাকও তখন তাদের পেছনে পেছনে স্টোরে গিয়ে প্রবেশ করে। তারা সেখানে থাকা সকল কাস্টমারকেই ইশারায় বেরিয়ে যেতে বলে। তবে ওই গুন্ডাদেরকে একসময় এরিনারদের উপর সন্দেহ হয়, তাই তারা তাদের কাছে থাকা সব গান বের করে পুলিশের সঙ্গে গোলাগুলি করা আরম্ভ করে দেয়। তাদের এই গোলাগুলিতে 3 জন গুন্ডা আর একজন পুলিশ অফিসার নিহত হয়। ধরা পড়ার পর যে বেঁচে ছিল সেই গুন্ডাটা পুলিশকে বলে যে
আমরা তো প্র্যাঙ্ক করার জন্যই ওই ফোনটা করেছিলাম। আমরা এখানকার কোনো কিছুর সঙ্গেই জড়িত নই। তার মানে এবারও খুনি তাদের হাত ছেড়ে পালিয়ে গেল। এর পরের দিন বোর্ড মিটিংয়ে ল্যান্ডমার্কের কাছে আগের দিনের রাতের ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয়, কেন তারা এইভাবে নিরপরাধ 3 জনকে হত্যা করেছে। ল্যান্ডমার্ক তখন বলে যে আমরা তো শুধুমাত্র তাদেরকে অ্যারেস্ট করতেই গিয়েছিলাম, কিন্তু তারা আমাদের উপর গুলি চালিয়েছে, তাই প্রতিরক্ষার জন্য আমরা তাদের উপরে পাল্টা গুলি চালাই। এরপর সেখানে থাকা সব সিনিয়র অফিসাররা গতরাতের এই অভিযানের সব ভিডিও ফুটেজগুলো দেখতে চায়, কিন্তু ল্যান্ডমার্ক তখন তাদেরকে এই ভিডিও ফুটেজ দেখাতে পারে না। এই জন্যই ল্যান্ডমার্ককে ওই মিটিংয়ে সেদিন সাসপেন্ড করা হয়। আর কিছুটা হতাশ হতেই ওই রাতে ল্যান্ডমার্ক জ্যাক আর এরিনার সঙ্গে একটা পাবে গিয়ে অনেক ড্রিঙ্ক করে। ল্যান্ডমার্ক তখন তাদেরকে বলে যে ওরা শুধুমাত্র আমাকে ইউজ করেছে, বড় অফিসাররা সবসময় ব্যবহার করে, আর প্রয়োজন শেষ হলে ঠিকই ময়লার মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। আজ 30 বছর ধরে আমি সততার সঙ্গে এই চাকরিটা করে আসছি, আর ল্যান্ডমার্কের উপর এই অবিচার এরিনারকে অনেক বেশি প্যারা দেয়। সে একাই বেরিয়ে পড়ে ইনভেস্টিগেটের উদ্দেশ্যে। সে ওই পেন্টারের বাসায় যায় জিজ্ঞাসাবাদ করার জন্য, কিন্তু সে এরিনারকে বলে যে আমি এ বিষয়ে কিছুই জানি না। তবে একটু পরে তার ওয়াইফ ওখানে এসে বলে যে তুমি কেন এদেরকে সবকিছু বলে দিচ্ছ না। এরপর ওই লোকটা সব সত্যি কথা বলে দেওয়ার জন্য প্রস্তুত হয়, আর এরিনা ল্যান্ডমার্ককে সেখানে দেখে নেয়। ওই লোকটা বলে যে আমি যখন লকডাউনের মধ্যে ওই রুমটা পেন্টিংয়ের কাজ করছিলাম, তখন ডিন নামের একজনকে খাবারের বিনিময়ে কাজ করিয়েছিলাম। একজন ভেগান ছিল, অর্থাৎ তার খাবার ছিল শুধুমাত্র নিরামিষ। সে বলেছিল যে আমি যখন থেকে কসাইখানায় কাজ করা ছেড়ে দিয়েছি, তখন থেকেই আর মাংস খেতে পারি না। এরপর ল্যান্ডমার্ক একজন আর্টিস্টকে ডেকে এনে ওই পেইন্টারের কাছ থেকে লোকটার চেহারার স্কেচ আঁকিয়ে নেয়। এই শহরে মোট 3টা কসাইখানা আছে। তারা এরপর একে একে সবগুলো কসাইখানা থেকে ওই লোকটার স্কেচ দেখে জিজ্ঞাসা করে যে কেউ একে চেনে কিনা, কিন্তু কেউ এই লোকটাকে প্রথম দেখাতে চিনতে পারে না। একটা কসাইখানাতে গিয়ে তাদের রমুনা নামের একটা মহিলার সঙ্গে দেখা হয়। ওই মহিলাটা এই কিলারের মায়ের লোকেশন তাদেরকে দিয়ে দেয়। তারা দ্রুত গাড়ি নিয়ে ওই ঠিকানার উদ্দেশ্যে রওনা দেয়। এরিনার ও খুনির তথ্য তাদের ডাটাবেস থেকে বের করে। সেখান থেকে তারা জানতে পারে যে এই কিলারের বাবা আগে মিলিটারিতে কাজ করত, আর কিলার তার বাবার কাছ থেকেই এরকম বন্দুক চালানো শিখেছে। এরপর এরিনা ল্যান্ডমার্ককে বলে যে দ্রুত জ্যাক আর অন্যদেরকে খবর দাও, কিন্তু ল্যান্ডমার্ক তখন বলে যে আমি নিজেই এই কেসটা সলভ করব, আর তারপরেই দেখো আমি আমার হারানো সম্মান ফিরে পাবো। তখনই সেখানে এক বৃদ্ধ মহিলা, মানে ওই কিলারের মা চলে আসে। তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে বলে যে অনেকদিন হয়ে গিয়েছে আমার ছেলে এখানে আসে না। তখন ল্যান্ডমার্ক অনেক বিনয়ের সঙ্গে বলে যে আপনি যদি আমাদেরকে সাহায্য করেন তাহলে আমরা এসব হত্যাকাণ্ড এখানে কিন্তু বন্ধ করতে পারি। এরপর ওই মহিলা তাদেরকে বলে যে ছোটবেলায় আমার ছেলে আর 5টা নর্মাল বাচ্চাদের মতোই ছিল, কিন্তু সে একদিন তার বাবার শুটিং টার্গেটগুলোতে একত্র করতে গেলে তার বাবা না জেনে ওই টার্গেটের উপর গুলি চালায়। এতে একটা গুলি এসে তার মাথায় লাগে। ওই ঘটনার পর তার ঠিক হতে প্রায় 6 বছর লেগেছিল, আর এরপর থেকেই টিন এরকম হয়ে গিয়েছে। সে অনেক উঁচু আওয়াজ আর কৃত্রিম আলোর ঝলকানি অনেক বেশি পছন্দ করে। তখন এরিনারের চোখ যায় বাইরে থাকা একটা কাঠের উপরে। সঙ্গে সঙ্গে একটা বুলেট এসে ল্যান্ডমার্কের গায়ে লাগে, আর ফাইনালি সত্যি সত্যি সেবার তার ডিউটি থেকে পুরোপুরি মুক্তি পেয়ে যায়। টিনের মা তখন এরিনারকে বলে যে তুমি নড়াচড়া করো না, আর না হলে কিন্তু সে তোমাকে গুলি করতে পারে। এরপর সে এরিনারের কাছ থেকে ফোন আর পিস্তল নিয়ে বাইরে ডিনের উদ্দেশ্যে বলে যে তারা তোমাকে সাহায্য করতে এসেছে, তুমি তাদের সঙ্গেই যাও, না হলে প্লিজ আমার সঙ্গে আসো। এটা বলেই সে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে নেয়। ডিনের পর তার রাইফেলটা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। সে এরিনারের কাছে গিয়ে বলে যে আমি বাচ্চা নই যে তোমরা আমাকে বলবে আমাকে সাহায্য করতে এসেছো, আর আমি এটা বিশ্বাস করে নেব। এরপর সে বলে যে আমি দেশের সার্ভিসের জন্য মিলিটারিতে যোগ দিতে চেয়েছিলাম, কিন্তু তারা আমার মাথার চোটের জন্য আমাকে আনফিট হিসেবে বিবেচনা করেছে। তারা আমার এত ভালো শুটিং স্কিলের কোনো মূল্যই দেয়নি। এরপর সে এরিনাকে আরও অনেক কথা বলে, আর একদম শেষে গিয়ে বলে যে আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি কেন জানো? তুমি বলেছ তুমি আমাকে সাহায্য করবে। আমি এসব কিছু করে অনেকটা হাঁপিয়ে গিয়েছি। আমি এখন আমার মায়ের সঙ্গে যেতে চাই। কথা দাও তুমি আমার মাথায় শ্যুট করে আমাকে এখানেই মেরে ফেলবে, আর আমার মৃত্যুর পর আমার মায়ের দেহের পাশে আমাকে রাখবে, আর এরপর আমাদের দুজনকে একই সঙ্গে পুড়িয়ে ফেলবে, কাউকে আমার বিষয়ে কিচ্ছু বলবে না। এরিনার তখন ডিনের এই কথায় রাজি হয়ে যায়, কিন্তু ঠিক তখনই বাইরে পুলিশের সাইরেন শোনা যায়। ডিন এরিনারকে ধরে নিয়ে কাঠের ঘরের বেসমেন্টে বেঁধে রাখে, আর শ্যুট করে বাইরে থাকা 2জন পুলিশ অফিসারকে মেরে ফেলে। তবে মৃত্যুর আগে একজন পুলিশ ব্যাকআপের জন্য রেডিওতে সিগন্যাল হেডকোয়ার্টারে পাঠিয়ে দেয়, আর কিছুক্ষণের মধ্যে সেখানে অনেক পুলিশ চলে আসে। এরই মধ্যে ডিন তো অনেকগুলো বোমা সেখানেই ফিট করে আসে। এরিনা ডিনকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ডিন তার কোনো কথাই শুনে না, আর এরিনার তার ঘাড়ে গিয়ে কামড় দেয়। এতে ডিন অনেকটা রেগে যায়, আর তারপর সে রিমোট চেপে বাইরে থাকা বোমটা ব্লাস্ট করে দেয়।
যার ফলে আশেপাশে থাকা অনেক পুলিশ অফিসাররাই মারা যায়। তবে ডিন ইরিনার কোনো ক্ষতি করে না এবং সেখান থেকে চলে যায়। ইরিনার কোনোভাবে নিজের হাত করাটা ছিঁড়ে সেখান থেকে বেরিয়ে আসে। জ্যাক তখন দৌড়ে ইরিনারের কাছে যায় আর জানতে চায় যে তোমরা এখানে আসার সময় কেন আমাকে জানিয়ে আসোনি। সে বলে যে ল্যান্ডমার্ক আমাকে বারণ করেছিল। তারপর সে বলে যে আমাকে ছাড়ো, ওই কিলার এখনো বেঁচে আছে, তবে সে কিন্তু অনেকটা ইনজুর্ড। অন্যদিকে ডিন অনেকটা দূরে গিয়ে একটা কন্টেনারের গায়ে হেলান দিয়ে বসে থাকে। সব পুলিশরা এসে এরপর তাকে ঘেরাও করে। সে তার কাছে থাকা পিস্তল বের করে পুলিশের দিকেই ধরে। এরপর সকল পুলিশের গুলিতে ডিনের দেহ একেবারে ঝাঁঝরা হয়ে যায়। এরপর দিন তো অফিসার নিথন এরিনারকে একটা চুক্তিপত্র সাইন করতে বলে। সেখানে লেখা ছিল যে পুলিশ এই কেসটা সলভ করার জন্য FBI এর সঙ্গে কাজ করেছে, আর ডিনের সঙ্গে তাদের যে কথাবার্তাগুলো হয়েছে তা কখনোই পাবলিকলি শেয়ার হবে না। এর বদলে তাকে প্রমোশন দিয়ে ডেটা অ্যানালিটিক বানানো হবে। এরিনার তখন বলে যে এটা কি আমার চুপ থাকা ল্যান্ডমার্কের জীবনের মূল্য? আমি এই এগ্রিমেন্টে কোনোভাবেই সাইন করতে পারবো না। তখন অন্য একটা অফিসার বলে যে তুমি কি চাও? এরিনার তখন বলে যে আমি চাই ল্যান্ডমার্কের বডি পূর্ণ মর্যাদার সঙ্গে দাফন করা হোক, আর তার ফ্যামিলিকে তার পেনশনের পুরো টাকাটাই দেওয়া হোক। আমাকে একজন স্পেশাল এজেন্ট বানিয়ে দেওয়া হোক, কারণ আমি জানি আমি এটা ডিজার্ভ করি। নিথন তার সকল শর্ত মেনে নেয়। এরপর তারা দুজন সেখান থেকে চলে যাওয়ার পর চিপ তাকে বলে যে তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো। কিন্তু এরপর সে রাস্তা দিয়ে একা একা হাঁটার সময় ভাবে যে সে কি ল্যান্ডমার্কের প্রতি পুরোপুরি সুবিচার করতে পেরেছে। আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না কিন্তু। আল্লাহ হাফেজ।